আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার, শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব বলছে বাইরা, ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। 4 বছরেও আলোর মুখ দেখেনি ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস প্রকল্প, পট পরিবর্তনে আশায় মুখিয়ে আছেন উদ্যোক্তারা, শত কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা, আলাদা সংস্থা গঠনের পরামর্শ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাঁটা, নেই গ্যাস পানি বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা, প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। 7 খুনের বিচার দাবিতে দ্বিতীয় দিনে নৌযান ধর্মঘট, পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে আটকা কয়েক লাখ টন আমদানি পণ্য, লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা। এবং সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হলো নতুন বিনিয়োগ নীতি, বাংলাদেশিদের জন্য খুলল সম্ভাবনার দ্বার, হাওয়া লাগবে রেমিটেন্সের পালে বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি এখন আমরা আলোচনা করব মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। আলোচনা আমরা শুরু করব, এর আগে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রফতানির স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজার হাজার কর্মী। এজন্য দেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলছে বাইরা। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটাই চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, আমরা চলে যাব আলোচনায়। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে বাংলাদেশের জনশক্তি রফতানির জন্য অন্যতম বড় বাজার হলো মালয়েশিয়া, অথচ এই শ্রমবাজারে প্রায় কেন স্থবিরতা তৈরি হয় এবং এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট মার্কেটের যে টোটাল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা কিন্তু আসলে অনেকটাই ভেঙে পড়েছে এবং এখানে যে অসংখ্য এরকম রিক্রুটিং এজেন্সি এবং দেখা যাচ্ছে কি যে তাদের রেগুলেশনটা ওরকম ক্লিয়ার না। এবং এর সঙ্গে যেটা হয়েছিল যে বিগত সরকারের আমলে কিন্তু এই মন্ত্রী এমপি সহ অনেকেই প্রভাবশালী তারা যুক্ত হয়েছিলেন এবং এবং একই সঙ্গে যে মালয়েশিয়ার যে কাউন্টার পার্ট তাদের সঙ্গে কিন্তু কোঅর্ডিনেশনটা ঠিকমতো হয়নি। মে মাসে যে ঘটনাটা ঘটলো, আমরা আশা করছিলাম যে ওই সময়টাতে ঠিকমতো হয়তো পুরো বিষয়টা ম্যানেজ করা যাবে, কিন্তু এরপরে
ওই সময় আসলে যদি আমরা বিএমইটির স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে প্রায় 48,000-এর মতো মানুষ কিন্তু গিয়েছিলেন তখন। কিন্তু এরপরে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো মাসে 150, ইভেন 10, 11, 200 এরকম করে যাচ্ছে, এবং নভেম্বর পর্যন্ত কিন্তু একেবারে স্থবির পরিস্থিতি। অথচ অন্যান্য মার্কেটে কিন্তু আমরা ভালো করছি, ঠিক মতো যাচ্ছি, কিন্তু এই মার্কেটটা একেবারে একটা সর্বগ্রাসী লোভের একটা জায়গা পরিণত হয়েছে। এবং আলটিমেটলি এরপরে আসলে এই যে অন্তর্বর্তী সরকার তারা বিভিন্ন রকমের সংস্কার করছেন বা যে আলাপ আলোচনাটা চলছে, কিন্তু আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়নি আর কি এখনো পর্যন্ত। তো এই কারণে কিন্তু আসলে ওই ঠিক মতো আসলে আমরা এই মার্কেটটার যে অপরচুনিটি বা পটেনশিয়াল সেটাকে এক্সপ্লোর করতে পারছি না। এখন এটার জন্য আসলে যে কাজটা করতে হয় প্রথমত হচ্ছে যে তাদের সঙ্গে এটা ইফেক্টিভ কমিউনিকেশন আসলে এস্টাবলিশ করা। বাংলাদেশে যে মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত, তার সঙ্গে বসে মানে আমরা তো বিভিন্ন রকমের কথাবার্তা বলি, কিন্তু এই জায়গাটা যে সবচেয়ে বড় জায়গা বাংলাদেশের স্বার্থের, তো সেই বিষয়টা একটু পরিষ্কার করে বলতে হবে এবং কত দ্রুত সম্ভব একটা টাইম লাইন যদি সেট করতে পারি আমরা, যে তাদের দিক থেকে এটা বলা হোক যে আমরা এই পুরো যে ডেডলকটা তৈরি হয়েছে সেটা কবে নাগাদ এটা সমাধান বা সুরাহা করতে পারবো। তা আমি মনে করি যে ডিপ্লোম্যাটিক চ্যানেলটা সবচেয়ে ইফেক্টিভ জায়গা, যেটার মাধ্যমে আসলে সরকার এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারে। এর পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত ছিল মানে বাংলাদেশের সাইড থেকে, তো তাদের বিরুদ্ধে তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো এবং এই কারণে কিন্তু তারাও পার পেয়ে যাচ্ছে এবং তারা মনে করছে যে না, আমরা যে কোনো কিছু করেই আসলে পার পেয়ে যেতে পারি। তো আমি মনে করি যে এদের বিরুদ্ধে একটা অন্তত কোনো প্রশাসনিক ব্যবস্থা যদি নেওয়ার প্রক্রিয়া শুরু করি, তাহলে সেই জি ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার কাউন্টার পার্ট তারাও কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন যে না কিছু হচ্ছে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মালয়েশিয়া যেতে যেখানে 80,000 টাকার খরচ হওয়ার কথা সেখানে 5 থেকে 6 লাখ টাকা লাগছে, এবং আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন কারণ কি এটি, নাকি আরো কোনো কারণ আছে এই যে ব্যয় বেশি, এই কারণ কি? না, ব্যয় বেশি হওয়াটা কিন্তু খুবই দুঃখজনক, এবং এখানে কিন্তু বাংলাদেশের যে প্রবাসী যে কর্মসংস্থানের যে আইনটি রয়েছে, তো সেই আইনের পরিপন্থী, এবং একই সঙ্গে যে ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছে, বিশেষ করে যে আমাদের কম্প্যাক্ট, সেই গ্লোবাল কম্প্যাক্ট অনুযায়ী কিন্তু সেটা একটা ব্যত্যয়। তো এই আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ভারত, নেপাল, পাকিস্তান, তাদের তো এত খরচ লাগে না। বাংলাদেশের খরচের যে 4-5 ভাগ কমে তারা যেতে পারছেন এখানে, এবং তারা ভালো কাজ করছেন। মানে একদিকে মাইগ্রেশনের কস্ট অনেক হাই, অন্যদিকে কিন্তু ওইখানকার যে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু ভালো নয়। অনেক সময় দেখা যায় যে তারা যাচ্ছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি তারা অনেক সময় একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়ছেন, ঠিক মতো কাজ পাচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু খুবই দুঃখজনক, এবং আমি মনে করি যে এই জায়গাটাতে অন্তর্বর্তী সরকারের দিক থেকে একটা স্ট্রং কমিটমেন্ট দরকার, এবং তাদের পরিষ্কার করে বলা দরকার যে না, এই জায়গাতে আসলে খরচ আমরা কমিয়ে নিয়ে আসবো খুব সিগনিফিকেন্টলি। তো সুতরাং এই 80-90 হাজার টাকার জায়গাতে ঠিক আছে 1 লাখ টাকাই হলো না হয়, জি যেহেতু ডলারের খরচটা বেড়ে গেছে, তো কিন্তু এত কেন হবে? তো এই জায়গাতে আমি মনে করি যে একটু পরিষ্কার করে বলা দরকার, শুধুমাত্র মালয়েশিয়া নয়, প্রত্যেকটা দেশেই যখন আমাদের অভিবাসনটা হবে সেখানে খরচটা যেন আন্তর্জাতিক বা পার্শ্ববর্তী দেশে যে খরচগুলো হয় সেই খরচের সমান সমান থাকতে হবে। জি, আমার পরের প্রশ্নটি হচ্ছে যে দেশের অর্থনীতির অন্যতম শক্তি আমরা জানি যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তো সেক্ষেত্রে কর্মী পাঠানোর খরচ কমাতে পারলে কি রেমিটেন্স প্রবাহ বাড়বে কিনা, এটি কেমন দেখছেন? অবশ্যই, অবশ্যই। কারণ হচ্ছে কি যে এই যারা যাচ্ছেন বিশেষ করে মালয়েশিয়া সহ অন্যান্য জায়গাতে, তো তারা কিন্তু বিপুল পরিমাণে আসলে ধার দেনা করে যাচ্ছেন, এবং দেখা যাচ্ছে কি যে ওই টাকা মানে ধারের টাকা খরচ মানে তুলে আনতে আনতে কিন্তু অনেকটাই তাদেরকে আসলে এই মানে পুরা যে এক্সপেন্ডিচার বিয়ার করতে হচ্ছে, যার ফলে কিন্তু তারা যেটা করছেন সেটা হচ্ছে যে কোনো ধরনের কাজে তারা নিযুক্ত হচ্ছেন। তার কারণ তার মূল উদ্দেশ্যটাই থাকে হলো যে এই যে খরচটা সেটাকে নির্বাহ করতে হবে। তো সুতরাং তারা নিম্ন মজুরি কাজে যেহেতু নিযুক্ত হচ্ছেন, এই কারণে কিন্তু তারা যে যতটুকু আসলে পাঠানো যেত সেই পরিমাণে অর্থ আসলে তারা পাঠাতে পারছেন না। তো এই কারণেই দেখা যাচ্ছে যে রেমিটেন্সও সেরকম ভাবে আসছে না। তো সুতরাং যদি ম্যান পাওয়ার এক্সপোর্টের যে কস্ট মানে মাইগ্রেশনের কস্টটা যদি আমরা কমাতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু এই যে যারা প্রবাসী কর্মী তাদের ফ্রিডমটা বেড়ে যেত, এবং তখন তারা একটু উচ্চ মজুরির কাজে নিয়োজিত হতে পারতেন এবং তারা চাপের মধ্যে থাকতে পারতেন না। তো এইভাবে করে কিন্তু আসলে এই রেমিটেন্সটা বাড়ানো যেতে পারে। জি, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে বিশ্বের শ্রমবাজার পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেখানে দক্ষ কর্মীদের চাহিদা নিশ্চয়ই বাড়ছে, এক্ষেত্রে বাংলাদেশের সরকারের করণীয় কি? হ্যাঁ, অবশ্যই আমাদের দক্ষ শ্রমিক পাঠাতে হবে। তার কারণ দক্ষ এবং পেশাজীবী যে শ্রমিকরা রয়েছেন তাদের যে রেমিটেন্স আর্নিং সেটা কিন্তু অনেক বেশি, এবং আমরা যে ধরনের শ্রমিক পাঠাচ্ছি বিশেষ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে অন্য যে জায়গাগুলো রয়েছে, তো সেইখানে আমাদের অদক্ষ অর্ধদক্ষ শ্রমিকেরা যাচ্ছেন এবং তারা কিন্তু এই মানবতার জীবনযাপন করছেন, তারা সেরকম করে কিন্তু এই রেমিটেন্স আর্নও করতে পারছেন না। এবং তো এর ফলে আমাদের যতটুকু রেমিটেন্স পাঠানো সম্ভব ছিল বাংলাদেশে, তো সেই পরিমাণ তারা পাঠাতে পারছেন না। এখন দক্ষ শ্রমিকরা কিন্তু তার 5 থেকে 10 গুণ বেশি আয় করেন। তো
তো এখন সেই কারণে কিন্তু ওই শ্রমিকেরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন, পাকিস্তান বেশি রেমিটেন্স পাচ্ছে, তো আমরা কেন পাচ্ছি না এক পরিমাণে শ্রমিক হয়েও? তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদের একটু নজর দিতে হবে এবং অবশ্যই দেশের ভিতরে ক্যাপাসিটি বাড়াতে হবে। দেশের যে দক্ষতা বৃদ্ধির জন্য যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে। তো এইভাবে করে আমরা দক্ষ শ্রমিক যদি পাঠাতে পারি বাইরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেমিটেন্সটা বাড়বে। ডক্টর মাহফুজ কবির, আমার পরের প্রশ্নটি হচ্ছে যে আপনি যেমনটি বলছেন দক্ষতা বাড়ানোর জন্য যে বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, মানে তাদের এখন করণীয় কি বা তাদের কিভাবে কার্যকারিতা আরো বাড়ানো যায়, সেক্ষেত্রে সরকার বা অন্য কোনো সংস্থার কোনো ভূমিকা রাখতে পারবে কিনা? হ্যাঁ, সরকারের দিক থেকে তো অবশ্যই সেখানে ফ্যাসিলিটেট করা দরকার, কারণ আমাদের যে বিএমইটির যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলো আসলে গ্লোবাল যে এমপ্লয়মেন্ট মার্কেট, সেই মার্কেটে আসলে সার্ভিস দেওয়ার মতো অবস্থাতে নাই। তারা পুরনো সমস্ত মেশিন দিয়ে তাদের পুরনো প্রশিক্ষক দিয়ে কাজ করছেন এবং প্রশিক্ষকদের যোগ্যতা দক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি মনে করি যে এখানে প্রাইভেট সেক্টরের একটা বড় রোল রয়েছে। তারা যদি এখানে নতুন নতুন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে পারে, বিশেষ করে গ্লোবাল মার্কেট বুঝে দক্ষ শ্রমিকের কোথায় কোন চাহিদা রয়েছে এবং নতুন নতুন মেশিন, তারপরে দক্ষ ট্রেনার, তাদের দিয়ে যদি এই প্রশিক্ষণটা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সার্টিফিকেশনটাও যেমন ইজি হবে, তখন কিন্তু বাংলাদেশের একটা ইমেজটাও বেড়ে যাবে যে না, বাংলাদেশের প্রাইভেট সেক্টর তারা বুঝতে পারছে মার্কেটের রেসপন্স কি। তো সেই অনুযায়ী কিন্তু তখন শ্রমিকেরা তো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পেশা নিয়োজিত হতে পারবেন। তো এইভাবে করে মার্কেট বুঝে, মার্কেটের রিকোয়ারমেন্ট বুঝে যদি প্রাইভেট সেক্টর এগিয়ে আসে, তাহলে আমি মনে করি যে একটা ভালো ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে অনেক দক্ষ শ্রমিক তৈরি করা সম্ভব। ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ২০ বছরের উদ্যোগ আর ৪ বছরের পরিকল্পনায় শুরু হওয়া রাজধানীর বাস রুট পুনর্বিন্যাস প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। উদ্যোক্তারা জানান তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই ছিল মূল বাধা। পট পরিবর্তনের পর সেই পরিস্থিতি কেটে গেলেও নেই প্রকল্পের কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দায়বদ্ধতার সঙ্গে সরকারকে কাজ করতে হবে। আশরাফুল ইসলামের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে ২০২১ সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটি তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায় তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা আর সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকে সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞর মতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এইটাও ফেল করবে, কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই। এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6,360টি প্লট বরাদ্দ দেয়া হলেও অধিকাংশ প্লট এখনও খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরীর অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1748টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও উঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন উঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে 985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই। অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 1 থেকে 6 তলা, 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু, যেখানে ঘুরতে আসেন না এমন পর্যটক পাওয়া বিরল। প্রতিষ্ঠার 44 বছর কেটে গেলেও এখনও কমেনি পর্যটক ভোগান্তি। যেটি না থাকায় পাহাড়ের ঢালে নোঙর করতে হয় নৌযান। এরপর ঝুঁকি নিয়ে সেতুতে আসেন পর্যটকরা। তবে সংস্কারে বরাদ্দ নেই সাফ জবাব পর্যটন কর্পোরেশনের। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। শীত মানে পর্যটনে ভরা মৌসুম। রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে।
তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলের নেই কোনো রাস্তা, সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। প্রায় পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন। এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্যই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার, এখানে পাকা করা দরকার। ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাট তো নাই। আর আমরা বুঝে পার্কিং করে দিচ্ছি, যাওয়া আসা ওঠার কোনো একটা নির্দিষ্ট ব্যবস্থা নাই। কেউ আসার খাইয়ে পড়ে, কেউ দলা হয়ে পড়ে। এই যখন অবস্থা, তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই, তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। আমাদের বিবেচনায় আছে, আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব। 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটি। সময় সংবাদ, রাঙামাটি। এই সময়ের বাণিজ্য। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস নতুন নয়। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল, আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন, তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট, অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল, তা করা হলো লঙ্ঘন। সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ। এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না। আপনারাই যেহেতু সচেতন, বুদ্ধা, শ্রদ্ধা, আপনারাই বললেন। এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন, তাদের বুকে দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা জনগণ আর দেখতে পেল না। তারা অনেক বড় বড় বুলিয়া উড়াইয়া বিশেষ একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন, অথবা 7 জানুয়ারি হবে, আমি একটু কনফিউজড আছি এখানে। তারা ক্ষমতায় আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। দেখছেন এই সময়ের বাণিজ্য।
অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধি নিষেধ মেনে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপটিতে যেতে পারছেন, একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। আর অনুমতি সাপেক্ষে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্ট মার্টিন আসা যাওয়া করছে পর্যটকবাহী 5টি জাহাজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। আসার পর নেমে আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে। আর পরিবেশ অধিদপ্তর বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। কঠোর না হলে আপনি যে যার যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফেনীতে কৃষি জমির মাটি ব্যবহার করে তৈরি হচ্ছে ইট। প্রতি বছর প্রয়োজন 5 কোটি ঘনফুট মাটি। পুকুর, খাল খনন কিংবা পতিত জমি থেকে মাটি সংগ্রহের নিয়ম থাকলেও মানছেন না ইটভাটা মালিকরা। এসব উৎস থেকে চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই কৃষি জমির দিকে হাত দিচ্ছেন বলে দাবি তাদের। সংকট নিরসনে নজরদারি বাড়ানোর কথা জানালো জেলা প্রশাসক। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে। এতে ফসলের জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত। এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো। 2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। টাকা ইনভেস্ট করার পরে আমাদের ফিডব্যাক ছিল একেবারেই শূন্যের কোটায়। আমরা আসলে এটা কতদিন চালিয়ে যাব।
ইটভাটা সংশ্লিষ্টদের তথ্য মতে গত বছর ফেনীতে পোড়ানো হয় প্রায় 50 কোটি ইট। প্রতি ঘনফুট মাটি থেকে তৈরি হয় 10টি ইট। 50 কোটি ইট তৈরিতে দরকার হয় প্রায় 5 কোটি ঘনফুট মাটি। জেলার শতাধিক ইটভাটার বর্তমানে চালু 70টি। এসব ভাটার মাটির যোগান দিতে প্রতি বছরই কৃষি জমির 1% হারে কমে যাচ্ছে জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপ সয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। তবে ফসলের জমির মাটি কম ব্যবহার হয় দাবি করে ইটভাটা সমিতির সভাপতি বলছেন, ভাটার মাটি সরবরাহের পথ আরও সহজতর না হলে এই শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। তবে কৃষি জমি রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় ইটের উৎপাদনে নজরদারি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষি জমি নষ্ট করে মাটি নিয়ে আসতেছে, এটা এই ধরনের কথাগুলা কিন্তু আজও সত্য না। এটা একটা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া প্রশাসনকে। কোনো ক্রমেই কৃষি জমির টপসয়েল কর্তন করে ইটভাটার ব্যবহার, এটাকে আমরা কখনোই মেনে নিব না এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আইনগত কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। চাঁদপুরে পাইকারি হাট পালবাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, দামও রয়েছে হাতের নাগালে। এতে ক্রেতারা স্বস্তিতে থাকলেও ন্যায্য দাম না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা এবং বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের পালবাজার। টমেটো, কাঁচামরিচ, বেগুন, আলু, মূলা, করলা, কুমড়ো সহ নানা সবজিতে সয়লাভ বাজার। বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে, এতে স্বস্তিতে আছেন ক্রেতারা। তবে দাম কমায় অসন্তোষ প্রকাশ করেন বিক্রেতারা। সার সহ অন্যান্য কৃষি উপকরণ দাম বাড়ায় লাভ হচ্ছে না বলে অভিযোগ কৃষকের। এই বাজারে সবগুলা সবজি কমে পাওয়া যায় এবং সবগুলা সবজি পাওয়া যায় এদিকে ঠিক মতো। 30 টাকা করে করলা, সারের দাম যেই সার আসলো 1000 টাকা বস্তা, এটা 1600 টাকা বস্তা। দাম সবজির দাম আমদানি হয়েছে অনেক, এই কারণে সরবরাহটা বেড়ে গেছে। চাঁদপুর পালবাজারে প্রতিদিন ভোর 6টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দুদফায় পাইকারি দরে সবজি কেনাবেচা হয়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সিলেটে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। শুক্রবার সকালে নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই শেষে ঢাকার চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পায় সেরা 5 বাংলাবিদ। বাংলায় জাগি ভরপুর এই স্লোগানে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলছে দেশের প্রতিটি বিভাগে। সময়ের বাণিজ্য। সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হওয়া নতুন বিনিয়োগ নীতি দেশটির অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দ্বার। দেশটির সরকার 2030 ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন এতে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও বাড়ছে। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্ট। 2015 সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে, যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী। সম্প্রতি দেশটির বুরাইদা আল গাসিম শহরে রেডিসন ব্লুতে সৌদি বিজনেস কনসালটেন্ট কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা, যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে
বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসেবে যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায় বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টরের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য। আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এখানে বিনিয়োগ করে। প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা। আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি, কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। কর্মশালায় জানানো হয় প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে দেশের রেমিটেন্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়। বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চলমান যুদ্ধের প্রভাবে রাশিয়ায় ক্রমেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এতে ছুটির মৌসুমে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। একই সঙ্গে বাড়ি নির্মাণে খরচ বেড়ে যাওয়ায় বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা বাড়ছে রুশদের মধ্যে। বেতন যতটুকু না বেড়েছে তার চেয়ে কয়েক গুণ বেড়েছে মূল্যস্ফীতি, বেড়েছে দ্রব্যমূল্যের দামও। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়ে রীতিমতো পকেট খালি করে বাড়ি ফিরছেন মধ্যবিত্তরা। রাশিয়ার অর্থনীতিতে চলমান যুদ্ধের প্রভাব নাজেহাল করে তুলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে উৎসবের মৌসুমে এ বিড়ম্বনা বেড়েছে কয়েক গুণ। যারা প্রতি বছর নানা আয়োজনে এই ছুটির মৌসুম উপভোগ করতেন তারা এবার বাধ্য হচ্ছেন খরচের হ্রাস টানতে। ছুটিটা সাদামাটাই কাটবে বলে মনে হচ্ছে। এই যেমন আমি আমার অফিসের অনুষ্ঠানে যাইনি, কারণ তাহলে অনেকখানি বাজে খরচা যাবে। সবকিছুর দাম আগের চেয়ে অনেক অনেক বেশি। আগের বছরগুলোতে ছুটির খরচ আমাদের নাগালের মধ্যেই ছিল, এখন তা ৩-৪ গুণ বেড়ে গেছে। মূল্যস্ফীতির প্রভাব পড়েছে রাশিয়ার রিয়েল এস্টেট ব্যবসাতেও। বন্ধকহার বেড়ে যাওয়ায় বাড়ি কেনায় অনীহা বাড়ছে রুশদের মধ্যে, বাড়ছে বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা। রাশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি সেক্টরে বেতন বৃদ্ধি পাওয়ায় উপার্জন বাড়ছে রুশদের, কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে 21% করেছে, যা গত 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে কর্তৃপক্ষ বলছে বছরের শেষের এ সময়ে মূল্যস্ফীতি 9.8 পর্যন্ত গড়াতে পারে, যা এপ্রিলে আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব বলছে বায়রা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। 4 বছরেও আলোর মুখ দেখেনি ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস প্রকল্প। পট পরিবর্তনে আশায় মুখিয়ে আছেন উদ্যোক্তারা। শত কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা, আলাদা সংস্থা গঠনের পরামর্শ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাটা। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।